চলো মেয়েরা, আজ আমরা আবার ভূগোল ক্লাস শুরু করি। তোমরা আবহবিকার পড়েছিলে আগের ক্লাসটা। আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো নিশ্চয়ই জানবে যে আমরা আবহবিকার চ্যাপ্টারে ছিলাম এবং বেশ কিছু নতুন শব্দ আমরা সেখানে শিখেছিলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই শব্দগুলো তোমাদের কাছে খুবই নতুন, ক্লাস 9-এ সেগুলো নতুন পড়ছো তোমরা। WED আমি তোমাদের বোঝার সুবিধার জন্য নিজে থেকেই একটা ছোট্ট করে দিয়েছি। W ফর ওয়েদারিং, E ফর ইরোশন, D ফর ডেনুডেশন। দেখো তোমাদের লেখাটাও তোমাদের সামনে রয়েছে। ওয়েদারিং মানেটা কি আগে আমি ক্লাসে আলোচনা করেছিলাম প্রত্যেকটা বিষয়, কিন্তু তা সত্ত্বেও আমি একবার ছোট্ট করে বলে দিই, তবে আমরা ওয়েদারিংয়ের ডিফারেন্ট টাইপস অফ ওয়েদারিংয়ে যেতে পারবো। আচ্ছা, ওয়েদারিং মানেটা হচ্ছে দ্য ডিকে অর ডিসইন্টিগ্রেশন অফ রক্স, মানে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত কিংবা বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস কিংবা জীবজন্তু দ্বারা যখন ভূত্বকের শিলা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ ও রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে পড়ে, তখন উৎপন্ন পদার্থ ওই স্থানেই পড়ে থাকাকে আমরা বলে থাকি আবহবিকার বা ওয়েদারিং, মানে W। এবার দেখো ই লিখেছি ইরোশন, তার মানে হচ্ছে রিমুভিং অর ওয়্যারিং অ্যাওয়ে অফ ডিসইন্টিগ্রেটেড রক্স, তার মানে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা চূর্ণিত ও বিয়োজিত পদার্থ উৎপত্তিস্থলে পড়ে থাকে এবং গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকার প্রাপ্ত উৎপত্তিস্থল থেকে ওই সমস্ত পদার্থ যখন অন্যত্র পরিবাহিত হয় তখন তাকে আমরা বলে থাকি ক্ষয়। তার মানে দুটো প্রক্রিয়ার সমন্বয়ে তৈরি হয় ক্ষয় বা ইরোশন। নেক্সট যেটা আমরা পড়ব D ফর ডেনুডেশন, মানে the wearing away of rocks so that the underlying rocks are laid bare. ডেনুডেশন কথাটা আমি আগেই ব্যাখ্যা করেছিলাম। ডেনুডের মানেই হচ্ছে নগ্নীভূত হওয়া, মানে নিচের শিলা উন্মুক্ত হয়ে পড়া। তো এখানে আমরা ডেনুডেশন মানেটা কি দাঁড়াচ্ছে, আমাদের আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয় ভবনের যৌথ প্রক্রিয়ার মাধ্যমে যে যৌথ ক্রিয়াশীলতার দরুন ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর যখন বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়, তার ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে ও ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়, তখন তাকে আমরা বলে থাকি নগ্নীভবন বা ডেনুডেশন। তাহলে তোমাদের কাছে আশা করি পরিষ্কার করতে পারলাম WED এর মানে কি। আজ আমরা নতুন নতুন করে একটা করে প্রত্যেকটা শব্দের ভাগগুলো পড়ে ফেলবো। ওয়েদারিং বা আবহবিকারের বেশ কিছু ভাগ আজকের আমাদের পাঠের বিষয়। আবহবিকার বেশ কয়েকটা ভাগে বিভক্ত। তাদের মধ্যে প্রধানত আমরা 3টে ভাগ পাই: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার। মানে যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং, রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং, জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং। যান্ত্রিক আবহবিকার আমরা আবার বেশ কিছু কারণের জন্য পেতে পারি। উষ্ণতার তারতম্যের ফলেও হতে পারে, দ্বিতীয়ত চাপ হ্রাসের ফলেও হতে পারে, আর 3 নম্বর আর্দ্রতাজনিত কারণেও হতে পারে। এবার আমরা আস্তে আস্তে দেখব যে উষ্ণতার তারতম্যের দরুন কীভাবে হতে পারে। আমরা আপাতত রাসায়নিক আর জৈব আবহবিকার তাদের ভাগগুলো পরে অন্য ক্লাসে আলোচনা করে নেব। আপাতত আমার কথাগুলো হলো, যান্ত্রিক আবহবিকারকে কারণ অনুযায়ী 3টে প্রধান ভাগে ভাগ করতে পারি। উষ্ণতার তারতম্য হেতু, চাপের হ্রাসের ফলেও হতে পারে, অথবা আর্দ্রতার তারতম্যের জন্য হতে পারে। চাপ হ্রাসের ফলে হতে পারে। চাপ হ্রাসের মাধ্যমে কিভাবে হতে পারে? মোটামুটি আমরা দেখেছি যে কোনো শিলার উপরে, শিলাস্তূপের উপরে অনেক শিলা স্তর রয়েছে। তো কোনো কারণে যদি ওপরের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সরে যায় বা নগ্নীভূত হয়ে পড়ে, তাহলে পরে দেখা যায় যে ওপরের শিলাস্তর চাপ কমে যায়। কমে যাওয়ার ফলে নিচের শিলাস্তরের উপরে একটা টানাপোড়েন তৈরি হয় এবং তার ফলে শিলাস্তরে ফাটল ধরতে থাকে, অর্থাৎ আবহবিকারগ্রস্ত হওয়ার প্রক্রিয়া শুরু হতে থাকে। তোমাদের একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ধরো একটা খুব ভিড় বাসের মধ্যে অনেক লোক একসাথে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে রয়েছে, একটু জায়গা নেই। এই অবস্থায় একটা স্টপেজ আসার পর বেশ কিছু লোক একটা স্টপেজে নেমে গেল, তখন আস্তে আস্তে দেখা যায় যে অন্য সব যারা বাসে ছিল তারা অনেকটা করে জায়গা পেয়ে গেল এবং তারা অনেকটা রিল্যাক্স মুডে দাঁড়াবার সুযোগ পেল। এই যে চাপের মধ্যে ছিল, চাপ হ্রাসের পর আবার যে একটা নতুন অবস্থা তৈরি হলো, তার ফলে দেখা গেল একটা টানাপোড়েন তৈরি হচ্ছে শিলাস্তরের মধ্যে।
বাসের ক্ষেত্রে যেরম ঘটনা ঘটে শিলা স্তরের উপরেও সেরম ঘটনা ঘটে বলেই চাপ হ্রাসের ফলে যান্ত্রিক আবহবিকার ঘটতে পারে। আবার আর্দ্রতাজনিত কারণে হতে পারে। শিলার মধ্যে থাকে অনেক রকমের খনিজ পদার্থ, সেই খনিজ উপাদানগুলো সবার জল ধারণ ক্ষমতা বা আর্দ্রতা গ্রহণের ক্ষমতা একরকমের হয় না। তার ফলে যখন সেখানে জল, যে খনিজ লবণটার চারপাশের জলটা আটকে থাকে, তারা অন্য খনিজ লবণ বা শিলার অন্য অংশের থেকে আলাদা হয়ে পড়ে। আলাদা হতে হতে আস্তে আস্তে দুর্বল জায়গা বরাবর সেটা বিচ্ছিন্ন হয়ে পড়ে বা আবহবিকারগ্রস্ত হয় আর্দ্রতাজনিত কারণে। বিষয়টা আরও পরিষ্কার করে তোমাদের পরে বলে দেব। এবারে আমরা একদম মূল পড়ায় ফিরে আসি। উষ্ণতার তারতম্যে যান্ত্রিক আবহবিকার কী করে হতে পারে। মূলত আমরা কয়েকটা ভাগে তাদের ভাগ করে নেব এবং এই পড়াটা পড়ার সময় মাথায় রাখবে, আবহবিকার চ্যাপ্টারে যখনই লিখতে যাবে উত্তর লেখার সময় ডায়াগ্রাম মাস্ট। ডায়াগ্রাম ছাড়া কিন্তু এই উত্তর লেখা যায় না। তো আমরা প্রথমেই দেখব, ছবিতে দেখতে পাচ্ছ স্ক্রিনে, উষ্ণতার তারতম্যের দরুন প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন। আমরা বেশ কয়েকটা ভাগ দেখতে পাই। 1 নম্বর হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন, স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন, ক্ষুদ্রকণা বিসরণ বা গ্র্যানিউলার ডিসইন্টিগ্রেশন, আর তুষার কার্যে সংঘটিত আবহবিকার বা স্নো-থ এর মাধ্যমে হতে পারে আবহবিকার। তো এবার আমরা দেখে নিই, একটা একটা করে ছবি ভাগ করব আর দেখব। তোমাদের সামনে একটা ডায়াগ্রাম এনেছি। এটা হচ্ছে যান্ত্রিকভাবে ঘটে যাওয়া উষ্ণতার তারতম্যের ফলে প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা চৌকাকার বিচূর্ণীভবন। তোমরা জানো শিলা তাপের কুপরিবাহী, তার ফলে দিনের বেলায় সূর্যের তাপে শিলার উপরিভাগ উত্তপ্ত আর প্রসারিত হয়ে পড়ে, কিন্তু রাত্রিবেলায় তাপ ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে শিলা সংকুচিত হতে থাকে এবং শীতল হয়েই সংকুচিত হয়। কিন্তু শিলার নিচের স্তর কোনো সংকোচন বা প্রসারণই ঘটে না, দিনের বেলাতেও হয় না, আবার রাতের বেলাতেও হয় না। ফলে দেখা যায় দীর্ঘদিন ধরে ক্রমাগত সংকোচন ও প্রসারণে ওপরের শিলাস্তরের একটা টান পীড়ন তৈরি হয়, যেটা নিচের শিলাস্তরের থেকে তাকে পৃথক করে দেয়। এর ফলে কিছু কিছু শিলার মধ্যে পীড়নের তীব্রতার কারণে শিলার সহনশীলতার অতিক্রম করলে ওই শিলায় অসংখ্য উল্লম্বভাবে বা আড়াআড়িভাবে ফাটল তৈরি হয়। ওই উল্লম্ব এবং আড়াআড়িভাবে ফাটল তৈরি হওয়ার ফলে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এগুলো চৌকো চৌকোভাবে ভেঙে যেতে থাকে, তাই একে বলা হয় চৌকাকার বিচূর্ণীভবন বা ব্লক ডিসইন্টিগ্রেশন, অথবা প্রস্তরচায়ীর মতন করে ভেঙে যাচ্ছে বলে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। এখানে দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের ছবি লেখার সময় দিতেই হবে। এবার আমরা মূল যে ছবি ভূমিতে দেখতে পাই সেরকম একটা ইমেজ তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিতে দেখো কীরমভাবে ফেটে গেছে, সত্যি করে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে শিলাস্তরের মধ্যে ফাটল ধরেছে, এবং এগুলো মূলত হয়ে থাকে ব্যাসল্ট শিলায়। এই প্রক্রিয়াটা ভীষণভাবে কার্যকরী হয়। মূলত উষ্ণ মরু অঞ্চলে তাপের তারতম্যের জন্যই এই ধরনের প্রক্রিয়া ভীষণভাবে ক্রিয়াশীল। এবার আমরা যাব একটা অন্য ভাগে। আচ্ছা দেখো, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, একটা গোলাকার একটা ছবি ভূমিরূপ দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে যান্ত্রিকভাবে উষ্ণতার তারতম্যের জন্য যান্ত্রিকভাবে আবহবিকার হয়েছে, এবং এটাকে বলছি আমরা স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন। আবার গোলাকার হচ্ছে বলে এর আরও একটা নাম রয়েছে স্ফিরোইডিক্যাল ওয়েদারিং। এখানে এক্সফোলিয়েশন কথাটা কেন বলছি বা স্বল্পমোচন কথাটা কেন বলছি? স্বল্প মানে তোমাদের জানা আছে খোসা, মোচন মানেও তোমাদের জানা আছে ত্যাগ। তার মানে যখন স্বল্প ত্যাগ করা হয় তখনই এই ধরনের আবহবিকারগ্রস্ত হয়ে পড়ে। যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে শিলার উপরের স্তরটা পেঁয়াজের খোসার মতন খুলে যায়, তাকে আমরা স্বল্পমোচন বলে থাকি। এটা কিভাবে সম্ভব হয় জানো? উষ্ণ মরুভূমিতে তাপের কুপরিবাহী শিলা সমকেন্দ্রিক স্তরযুক্ত এবং সমসত্ত্ব বিশিষ্ট হলে উপরের স্তরটি নিচের স্তর থেকে দিনের বেলায় সূর্যতাপে অধিক প্রসারিত হয়, রাতের বেলায় শৈত্যে অধিক সংকুচিত হয়। ফলে শিলাস্তূপের বাইরে থেকে ভেতরের দিকে এটা অসমতাপীয় ঢালের সৃষ্টি হয়,
বহুদিন ধরে এই ব্যাপারটা চলতে থাকে। ক্রমাগত সংকোচন আর প্রসারণের ফলে পেঁয়াজের খোসার মতন শিলার ওপর থেকে মূল শিলার দেহ থেকে খসে বেরিয়ে আসে। এটাকে আমরা অনিয়ন ওয়েদারিংও বলতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে সমস্ত শিলার মধ্যে সমকেন্দ্রিক স্তরযুক্ত, মানে উপরিভাগেই হয়তো একই ধরনের সমসত্ব খনিজ পদার্থের অবস্থান, আর সেই খনিজগুলো একই সাথে সূর্যের তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় বা প্রসারিত হয়, আবার যখন ঠান্ডা হয়ে যায় তখন সংকুচিত হয়ে পড়ে। কিন্তু যেহেতু নিচের দিকের খনিজ স্তরে ওই ধরনের অবস্থাটা লক্ষ্য করা যায় না, নিচেও তো অন্যরকম খনিজ রয়েছে, তারা তো আর তাপ নিতে পারেনি, তার ফলে দেখা যাচ্ছে ওপরের অংশ বরাবর টানা ওই অঞ্চল বরাবর খসে চলে আসছে। ঠিক যেমন করে মা রান্নাঘরে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের এক একটা শল্ক আলাদা আলাদা করে ফেলতে পারেন, সেই রকমভাবেই একটা একটা শল্কের মতন পেঁয়াজ শিলার স্তরের ওপরের অংশ খসে বেরিয়ে আসে। তাই এটাকে বলা হচ্ছে অনিয়ন ওয়েদারিং। উষ্ণ মরু অঞ্চলে একই প্রকার খনিজ গঠিত হলেই এই ধরনের আবহবিকার লক্ষ্য করা যায়, এবং স্বল্পমোচনের ফলে পর্বতের চূড়াগুলো গোলাকার হয়ে যায়। আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, আগের ছবিটা নয়, এই ছবিটা দেখো, এটা হচ্ছে গোলাকার একটা ডোম শেপ দেখতে একটা ভূমিরূপ। মূলত আমরা গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে এই ধরনের স্বল্পমোচনের যান্ত্রিক প্রক্রিয়ায় আবহবিকার দেখতে পাই। তামিলনাড়ুর কৃষ্ণবেল্লাই পান্থ বা রাঁচি কাঁকের ডোম এই হচ্ছে এই ধরনের শিলাগুলোকে, এই ধরনের কোনো উদাহরণ আমরা পেয়ে থাকি। বুঝতে পেরেছ? এবার আমরা যাই অন্য একটা ভাগে। যে ছবিটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটাও এক ধরনের যান্ত্রিকভাবে ঘটে গেছে এরকম একটা আবহবিকারগ্রস্ত অবস্থার ডায়াগ্রাম দিয়েছি। এটা হচ্ছে গ্র্যানিউলার ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্র কণা বিসরণ। যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার তারতম্যের কারণে সৃষ্ট সংকোচন ও প্রসারণের ফলে শিলা ফেটে গিয়ে ছোট্ট ছোট্ট কণায় পরিণত হয়, তাকে ক্ষুদ্র কণা বিসরণ বলে। এটা কিভাবে সম্ভব হয়? মূলত উষ্ণ মরুভূমিতে বিভিন্ন ধরনের শিলার অবস্থান। আগেরটা বললাম আমরা যখন এক্সফোলিয়েশন পড়েছিলাম তখন বললাম একই ধরনের শিলা, এক জাতীয়, কিন্তু এক্ষেত্রে আমরা বলছি উষ্ণ মরুভূমিতে বিষম সত্ত্ব বিশিষ্ট শিলা, মানে বিভিন্ন ধরনের খনিজের রং বৈশিষ্ট্য ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তার ফলে কি হচ্ছে, তাদের তাপ নেওয়ার ক্ষমতা, বর্জন করার ক্ষমতা পৃথক হয়, ফলে দিন ও রাতে বিভিন্নভাবে প্রসারিত ও সংকুচিত হয়। শিলায় প্রবল পীড়ন সৃষ্টি করে, ফলে দুপুরবেলা কিংবা বিকেলের দিকে খনিজের সংযোগস্থল বরাবর সেটা সশব্দে গুলি ছোড়ার মতন করে আওয়াজ করে শিলাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, ফাটতে শুরু করে। এবং এই রকম অবস্থা আমরা মরুভূমিতে যদি বেড়াতে যাই, সেগুলো মূলত আমরা অনেকেই আমরা আমাদের ভারতের থর মরুভূমিতে বেড়াতে গেছো তোমরা, সেখানে দেখেছো যে মরুভূমিতে দিনের বেলায় প্রখর সূর্য তাপে ওই শিলাগুলোর যেখানে এই শিলাগুলো অবস্থান করছে সেখানে অসমভাবে ওই খনিজর অবস্থানের দরুন বিকেলের দিকে যখন তাপ ছাড়ছে তখন প্রবল টান, সকালের বেলায় বা দিনের বেলায় যে তাপটা নিয়েছে সেই টানের দরুন যে প্রসারণ এবং তাপ ছাড়ার সময় যে টান পীড়নের কারণে খনিজগুলো মূল শিলার অংশ থেকে তীব্র বেগে সশব্দে বিচ্ছিন্ন হতে থাকে, যেন মনে হয় বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে। স্থানীয় লোকেরা গোলাগুলির শব্দ শুনতে পায় এবং অথচ কাউকে দেখতে পাওয়া যায় না। তাহলে বুঝতে পেরেছ, এই হচ্ছে এই ধরনের আবহবিকারের একটা বৈশিষ্ট্য, এটা আওয়াজ করেই হয়। আর এই আবহবিকার মূলত ইনসেলবার্জ ধরনের ভূমিরূপ তৈরি করে। আমরা পড়েছিলাম, সমভূমি পড়ার সময় পড়েছিলাম, যেখানে ক্ষয়ের ফলে সমভূমি তৈরি হচ্ছে, সেখানে কিছু উঁচু ভূমি তৈরি হয়ে যাচ্ছে, নিচের দিকটা প্লেন তৈরি হচ্ছে, কিন্তু উপরের দিকটা হচ্ছে উঁচু উঁচু শিলার অংশ ইনসেলবার্জ। এখানে কিন্তু আমরা মরুভূমি অঞ্চলে এই ধরনের ইনসেলবার্জ ভূমিরূপ সৃষ্টি হতে দেখি এই আবহবিকারের দরুন। আর নিচের দিকে পড়ে থাকে অসংখ্য বালি, ধুলো, ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের কুচি, এগুলো মূলত গ্রানাইট কিংবা বেলে পাথরেই হয়ে থাকে। বুঝতে পেরেছ? এটা গেল। আমরা আর একটা ডায়াগ্রাম দেখে নিই।
এখানে দেখো এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা মূল অংশ, মানে ছবি থেকে পাচ্ছি আমরা, যেখানে মরুভূমির মধ্যে এই ইমেজটা পাওয়া গেছে। এটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণের একটা ছবি। আচ্ছা, তোমাদের একটা কথা জানানো হয়নি, বিসরণ কথার মানে কিন্তু ভাঙন বা ক্ষুদ্র বিসরণ কথাটা বললাম, বয়হস্যই তালবেশ্বর র মূর্ধন্য। বিসরণ মানে হচ্ছে ভাঙা। তোমরা আবার ভেবে নিও না বিস্মরণ মানে কিন্তু ভুলে যাওয়া, তাহলে কিন্তু ওয়েদারিংয়ের চ্যাপ্টার ভুলে যাবে। দেখো এবারে একটা ছবি দেখাচ্ছি, এটাও যান্ত্রিক আবহবিকারের ফলে হচ্ছে, কিন্তু উষ্ণতার তারতম্যেই হচ্ছে, কিন্তু প্রবল ঠান্ডার অঞ্চলেই সম্ভব। উচ্চ পার্বত্য অঞ্চলে এই ধরনের আবহবিকার দেখা যায় এবং তুষারের কারণেই হয় বলে এটাকে বলি আমরা ফ্রস্ট ওয়েদারিং বা তুষার আবহবিকার বা তুষার খণ্ডীকরণ। মূলত ফ্রস্ট অ্যাকশনেই এই ধরনের আবহবিকার হয়ে থাকে। তাহলে আমরা জানি এটা কিভাবে সম্ভব। হিমশীতল উচ্চ পার্বত্য বা উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে গ্রীষ্মকালে বা দিনের বেলায় বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে জমে যায়, কিন্তু শীতকালে বা রাতের বেলায় তা বরফে পরিণত হয়ে যায়। আর তোমরা জানো বরফ আয়তনে জলে অপেক্ষা 9% বেড়ে যায় এবং শিলার ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দেয়। এটা জানবে মোটামুটি প্রতি বর্গ সেন্টিমিটারে 150 কেজি চাপ তারা দিতে পারে, সেই অংশে দিতে পারে। এই বরফ আবার গলে গেলে চাপমুক্ত হয়ে পড়ে। এভাবে বরফের দ্বারা শিলার ফাটলের চাপের হ্রাস বৃদ্ধির ফলে শিলার উপরে আবার টান পীড়ন সৃষ্টি হতে থাকে। ক্রমান্বয়ে এই টান পীড়নের দরুন তীক্ষ্ণ কোণযুক্ত শিলাকণায় পরিণত হয় পাথরের গাত্রদেশটা। এটাকে বলি আমরা ফ্রস্ট অ্যাকশনের দরুন হয়ে যাওয়া। উষ্ণতার মাধ্যমেই হচ্ছে, এটা প্রচণ্ড ঠান্ডার কারণে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমরা দেখতে পাই পাললিক শিলায় বেশি করে লক্ষ্য করা যায়। উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে উচ্চ অক্ষাংশ, সেখানে উষ্ণতা রাতে হিমাঙ্কের নিচে নেমে যায়, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তার ফলেই বরফটা জমে যেতে থাকে, জলটা বরফে পরিণত হয়, সেখানেই মূলত এবং পাললিক শিলাতে এই ধরনের দেখতে পাওয়া যায়। এবং তুহিন খণ্ডীকরণের প্রভাবে তোমরা জানবে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাচূর্ণের স্তূপ সৃষ্টি হয়, যেটা মূলত নিচের দিকে পড়ে থাকে। একটা ডায়াগ্রাম দেখে নাও, একটা ছবি দেখে নাও, ইমেজ দেখে নাও। এখানে ছবিটা দিয়েছি, নিচের দিকে দেখো বরফ রয়েছে আর পাথরটা কীরকমভাবে ভেঙে গেছে দেখতে পাচ্ছ। মাঝখানে জল জমেছিল ওই ফাটল বরাবর, আর ওই ফাটল বরাবর জলটা যখন আস্তে আস্তে যখন ওখানে বরফ জমেছে, বরফটা চাপ দিয়েছে, চাপ দেওয়ার ফলে ঠিক আগের ছবির মতনই এখানেও আস্তে আস্তে চাপ খেতে খেতে ফেটে বেড়ে গেছে। এটাকে বলছি আমরা ফ্রস্ট অ্যাকশন বা তুষার আবহবিকার। এবারে আমরা এখানে দেখো তোমাদের ছবিটা সামনে রেখেছি, একটা লোক সেখানে বসে রয়েছে, আর নিচের দিকে পার্বত্য অঞ্চলের নিচের দিকটা দেখতে পাচ্ছ নুড়ি কাঁকড়ে ভর্তি। হিমশীতল উচ্চ পার্বত্য অঞ্চলে তুহিন খণ্ডীকরণের দরুন যখন তুষার কাজের ফলে উৎপন্ন কোণযুক্ত নুড়ি সঞ্চিত হয়, তখন সেই ভূমিরূপ তথা নুড়ি ক্ষেত্রটাকে আমরা বলে থাকি নুড়ি ক্ষেত্র তৈরি হয়। নুড়ি ক্ষেত্রটা পর্বত গাত্রে যখন রয়েছে তখন সেটাকে বলছি স্ক্রিপ বা ট্যালাস, আর যখন সেটা পর্বতের পাদদেশে রয়েছে তখন সেটা হচ্ছে ফেলসেনমার। এই অংশে দেখতে পাচ্ছি স্ক্রি, আর এই অংশে দেখতে পাচ্ছি ফেলসেনমার বা ব্লক স্প্রেড। এটা হচ্ছে ট্যালাস বা স্ক্রি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে আমরা আরও কিছু অন্যান্য ধরনের যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো দেখে নেব। এখানে ছবিতে দেখতে পাচ্ছ লেখাই আছে বোল্ডার ক্লিভিং। এটা কাকে বলি? মূলত এই ছবিটা আমি অন্য কোথাও পাইনি, বইয়ের ছবি তোমাদের সামনে এনেছি। শিলাস্তরের মধ্যে বোল্ডার থাকলে তার উন্মুক্ত অংশ, বোল্ডার দেখতে পাচ্ছ, বোল্ডার মানে হচ্ছে বড় বড় পাথরের খণ্ড। বোল্ডার থাকলে তা বেরিয়ে থাকা অংশ প্রসারিত আর সংকুচিত হলে ভেতরের অংশটা তা পারে না, ফলে ওই দুই অংশের মধ্যে সংযোগস্থল বরাবর শিলাখণ্ড বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ একটা ফেটে বেরিয়ে আসছে বা দুটুকরো হয়ে যাচ্ছে, এরকম কিছু অংশ দেখতে পাচ্ছ। যখন ওপরের অংশ মানে যেটা শিলার বাইরে ছিল সেই অংশটা যতটা তাপ পাচ্ছে প্রসারিত হয়ে যাচ্ছে, কিন্তু যেটা ভেতরে গেঁথে আছে সে তো আর তাপ পাচ্ছে না, ফলে সেই অংশটা ওপরের অংশের থেকে টানাপোড়েনে ওই সংকুচিত প্রসারণ হওয়ার ফলে যে টানাপোড়েনটা তৈরি হচ্ছে তার ফলে ফেটে বেরিয়ে আসছে।
এই ধরনের বড় বড় হলে পরে বড় বড় খণ্ডে ভাগ হয়ে বেরিয়ে চলে আসলে তখন তাকে যে আবহবিকারটা বলে থাকি তাকে আমরা বলি বোল্ডার ক্লিভিং। এরকমভাবে হতে পারে শিলাস্তরের মধ্যে আবার অনেক সময় ফাটলের ভেতরে ফাটল যদি থাকে ফাটলের মধ্যে শিলাচূর্ণ ধুলোর মতন জমে যেতে পারে, তখন সেটা সূর্য তাপে উত্তপ্ত হয়ে আয়তনে বেড়ে যায় এবং ফাটলে প্রসারিত করে শিলাস্তরকে ভেঙে দেয়। একে বলি আমরা ডার্ট ক্র্যাকিং। আবার অন্য এক ধরনের আবহবিকার, একটা ছবি আমি দেখাতে পাচ্ছি না, তবে সামনে থাকলে হয়তো তোমাদের অন্যান্যভাবে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আপাতত জেনে রাখো অন্যান্য অনেক ধরনের যান্ত্রিক আবহবিকার হতে পারে। শিটিংও এক ধরনের। শিলাস্তরের উপরের শিলাচূর্ণ যখন প্রাকৃতিক শক্তির মাধ্যমে অপসারিত হলে নিচের শিলাস্তর উপরকার বোঝাজনিত চাপ ক্রমশ শেষ হয়ে যায়, তখন তার ফলে নিচের দিকে ভূত্বকের, একটু আগেই তোমাদের বলেছিলাম আলোচনার শুরুতেই, সেটা হচ্ছে অনুভূমিকভাবে ফাটলের সৃষ্টি হয় বা স্তরে স্তরে বা শীটের মাধ্যমে বিচ্ছিন্ন হয়, এটাকে বলি শিটিং। আবার কোনো কোনো ক্ষেত্রে বরফের স্তর বা শিলাচূর্ণ সঞ্চিত হলে নিচের শিলাস্তর উপরকার বোঝার নিম্নমুখী চাপের প্রভাবে শিলাস্তরের কেন্দ্র থেকে বিভিন্ন দিকে কোনাকুনিভাবে ফাটল তৈরি হয়, শিলাস্তরটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, তখন তাকে বলি আমরা স্প্যালিং। এইরকম ক্ষুদ্র দানার পাললিক শিলায় জলীয় বাষ্পের সংস্পর্শে পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক চূর্ণ হওয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, তখন তাকে আমরা যেমন বলি স্লেকিং। আবার বৃষ্টিবহুল অঞ্চলে শিলা ছিদ্রের মধ্যে জল জমে শিলা আর্দ্র হয়ে ফুলে ওঠে, আবার জল বাষ্পীভূত হলে শুষ্ক হয়ে সংকুচিত হয়ে যায়, পর্যায়ক্রমে এই আর্দ্রতা এবং শুষ্কতার ফলে ছোট ছোট খণ্ডে ভেঙে যায়, একে বলি আমরা ফ্লেকিং। এইরকমভাবে আমরা অনেকগুলো, আবার ধরো অনেক সময় জোয়ার ভাটার প্রভাবে আর্দ্র শুষ্ক হওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলে শিলা ফেটে যেতে পারে, তখন তাকে আমরা বলি স্লেকিং বা কলিকরণ। এরকমভাবে বিভিন্ন রকমের যান্ত্রিক আবহবিকার আমরা কিন্তু দেখতে পাই। যান্ত্রিক আবহবিকার আমরা মূলত দেখতে পাই যেখানে শুষ্কতা এবং উষ্ণতা দুটোই তীব্র আকারে রয়েছে। আর্দ্রতাযুক্ত স্থানে কিন্তু যান্ত্রিক আবহবিকারের প্রবণতা কম। কেমন? আজ এই পর্যন্ত।